প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে জৈব রসায়নের হাকেল তত্ত্বের উপর আলোচনা করব। হাকেল তত্ত্ব হচ্ছে এমন একটি তত্ত্ব যে তত্ত্বের সাহায্যে একটি সমতলীয় চাক্রিক যৌগ সেটা অ্যারোমেটিক আচরণ করবে কিনা আমরা সহজেই নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, জার্মান বিজ্ঞানী এনরিক হাকেল তিনি এই তত্ত্বটি প্রদান করেছিলেন, তাই তার নামানুসারে এই তত্ত্বটিকে বলা হয় হাকেল তত্ত্ব। তো শুরুতে আমরা জানব সেই হাকেল তত্ত্বটি কি। হাকেল তত্ত্ব হলো যে একটি সমতলীয় চাক্রিক জৈব যৌগ, সমতলীয় মানে হচ্ছে এটা ফ্ল্যাট হবে এবং এটা একটা চক্র হবে, এটা সাইক্লিক একটি যৌগ হবে। সো একটি সাইক্লিক সমতলীয় যৌগের মধ্যে যদি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তাহলে সেই যৌগটি অ্যারোমেটিক হয়ে থাকে। অর্থাৎ একটি সমতলীয় চাক্রিক যৌগ অর্থাৎ সাইক্লিক প্ল্যানার যৌগ সেটা যদি হাকেল তত্ত্ব অনুসরণ করে তাহলে সেই যৌগটি অবশ্যই অ্যারোমেটিক হবে। তো লক্ষ্য করো যে হাকেল তত্ত্বের শর্তগুলো কি কি। শর্তগুলো হচ্ছে, প্রথমে যৌগটিকে চাক্রিক হতে হবে, যৌগটিকে চাক্রিক হতে হবে। দ্বিতীয় শর্তটি হলো যৌগটির ফ্ল্যাট হতে হবে, প্ল্যানার হতে হবে। যৌগটি ফ্ল্যাট বা প্ল্যানার বা সমতুল্য যাই বলো, যৌগটি সমতলীয় হতে হবে। আমি বাংলায় লিখলাম সমতলীয় হতে হবে। 3 নম্বর শর্ত হলো যৌগটির মধ্যে কনজুগেশন থাকতে হবে। যৌগটির মধ্যে কনজুগেশন থাকতে হবে। কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে হলো যে একটি যৌগের মধ্যে অর্থাৎ দুটি দ্বিবন্ধনের মাঝে যদি একটি একক বন্ধন থাকে এবং এইভাবে পুরো যৌগের মধ্যে যদি এই কনজুগেশন বিরাজ করে তাহলে তাদের এই চক্রের মধ্যে, যৌগটির চক্রের মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের যে পাই ইলেকট্রনগুলো, সেই পাই ইলেকট্রনগুলো সঞ্চালনশীল হয় অর্থাৎ ডিলোকালাইজড হয়। তাদের এই পাই ইলেকট্রনের এই সঞ্চালনশীলতার মাধ্যমে, তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে তারা রেজোন্যান্স সিস্টেম সৃষ্টি করে এবং সেই রেজোন্যান্সের মাধ্যমে তারা সেই চক্রটিকে অর্থাৎ সেই যৌগটিকে স্টেবল করে, স্থিতিশীল করে। প্রিয় শিক্ষার্থীরা, যদি একটা যৌগের মধ্যে কনজুগেশন থাকে তাহলে সেই কনজুগেশনের ফলে এই যৌগটির যে চক্র, সেই চক্রের মধ্যে বিদ্যমান যে পরমাণুগুলো আছে সেই পরমাণুর মধ্যকার পাই ইলেকট্রনগুলো সঞ্চালনশীল অবস্থায় থাকে। এই সঞ্চালনশীল অবস্থার জন্য তারা একটা রেজোন্যান্স সৃষ্টি করে এবং এই রেজোন্যান্সের মাধ্যমে যৌগটি স্থিতিশীল হয় অর্থাৎ স্টেবল হয়। চতুর্থ শর্ত হচ্ছে যৌগটিতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমি আবারও বলি যে একটি যৌগ তাকে অ্যারোমেটিক হতে হলে হাকেল তত্ত্ব অনুসারে তাকে প্রথমে চাক্রিক হতে হবে, অর্থাৎ চাক্রিক হতে হবে। যৌগটি সমতলীয় হতে হবে অর্থাৎ ফ্ল্যাট, এরকম সমতলীয় হতে হবে। যৌগটির মধ্যে কনজুগেশন থাকতে হবে। তারপর হচ্ছে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে লক্ষ্য করো এবার যে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এই যে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন, এটা হচ্ছে শুধুমাত্র একটি বীজগাণিতিক একটি সূত্র। এই সূত্রটি একটি বীজগাণিতিক সূত্র। এই সূত্রের মধ্যে আমরা n এর মান 0, 1, 2, 3,
4 ইত্যাদি বসিয়ে আমরা বিভিন্ন ধরনের মান পেয়ে থাকি। লক্ষ্য করো, যদি আমি n এর মান 0 বসাই তাহলে 4 2 অর্থাৎ দুটি সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে। আবার লক্ষ্য করো, n এর মান যদি আমি 1 বসাই তাহলে আমি n এর মান যদি 2 বসাই, এইভাবে n এর মান 3 বসালে আমরা পাই। তাহলে লক্ষ্য করো যে আমরা এটা সেফ একটা বীজগাণিতিক সূত্র, এই সূত্রের মধ্যে আমরা n এর মান 0 1 2 3 4 ইত্যাদি বসিয়ে আমরা বিভিন্ন ধরনের মান পেয়ে থাকি। এই মানগুলো হচ্ছে পাই ইলেকট্রনের সংখ্যা। তার মানে এখান থেকে আমরা একটা সিরিজ পাই। সিরিজটি কি? যদি 2 পাই, 6 পাই, 10 পাই, 14 পাই, 18 পাই, যদি এরকম ইলেকট্রন যদি কোনো একটি প্ল্যানার সাইক্লিক যৌগের সমতলীয় চাক্রিক যৌগের মধ্যে যদি এরকম পাই ইলেকট্রনের সংখ্যা উপস্থিত থাকে তাহলে আমরা বুঝে নেব সেই যৌগটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। উদাহরণ হিসেবে লক্ষ্য করো, আমরা এই যে একটি বেনজিন চক্র, এটি একটি বেনজিন চক্র। বেনজিন চক্র আমরা জানি যে 3টি দ্বিবন্ধন আছে। এখন এই 3টি দ্বিবন্ধনের মধ্যে লক্ষ্য করো, এই যে এখানে একটি দ্বিবন্ধন, এখানে এটি হচ্ছে সিঙ্গেল বন্ধন অর্থাৎ সিগমা বন্ধন, এটা হচ্ছে পাই বন্ধন। একটা দ্বিবন্ধনের মধ্যে একটি থাকে সিগমা, একটি থাকে পাই, সুতরাং এটা সিগমা, এটা পাই। তাহলে এই যে পাই বন্ধন, একটি বন্ধন গঠন করতে অর্থাৎ একটি সমযোজী বন্ধন গঠন করতে মোট 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়। তার মানে এই পাই বন্ধনের মধ্যে 2টি পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে যে দ্বিবন্ধন দেখতে পাচ্ছ, এখানে এটি হচ্ছে যে পাই বন্ধন, এখানে 2টি পাই ইলেকট্রন আছে, আর এখানে একটি পাই বন্ধন, এখানেও 2টি পাই ইলেকট্রন আছে। তার মানে মোট বেনজিনে 6টি পাই ইলেকট্রন আছে। তাহলে এই যে 6টি পাই ইলেকট্রন আমরা দেখবো যে সে হাকেল তত্ত্ব অনুসরণ করেছে কিনা। আমরা দেখি হাকেল তত্ত্বের যে সিরিজ, পাই ইলেকট্রনের যে সিরিজ, সেই সিরিজের মধ্যে কি আছে? 2 পাই, 6 পাই, 10 পাই, 14 পাই, তার মানে 6 পাই। অর্থাৎ আমি n এর মান 1 বসালে 6 পাই পাই, এবং সেটা বেনজিনের মধ্যে আছে। অর্থাৎ বেনজিনের মধ্যে 6টি পাই ইলেকট্রন আছে, এবং এই 6টি পাই ইলেকট্রন হাকেল তত্ত্বের যে সিরিজ, সেই সিরিজের মধ্যে এক্সিস্ট করে। সুতরাং যেহেতু হাকেল তত্ত্বের সিরিজের সাথে বেনজিন চক্রের পাই ইলেকট্রনের মান মিলে গেছে, সুতরাং আমরা বলতে পারি যে বেনজিন অ্যারোমেটিক যৌগ হওয়ার পথে একটি শর্ত পূরণ করেছে। অন্যান্য শর্তগুলো লক্ষ্য করো, বেনজিন একটি চাক্রিক যৌগ, কারণ তার সবকিছু এখানে বদ্ধ অবস্থায় আছে, সে একটি চাক্রিক যৌগ, আরেকটি শর্ত পূরণ করেছে। তারপর বেনজিন যেহেতু একটি সর্বোজাকৃতি, হেক্সাগোনাল, আমরা জানি যে সর্বোজাকৃতি গুলো ফ্ল্যাট হয়, এগুলো সমতলীয় হয়, তার মানে বেনজিন একটি সমতলীয়, সুতরাং সে আরেকটি শর্ত পূরণ করেছে। তারপর বেনজিনের মধ্যে কনজুগেশন আছে। লক্ষ্য করো, এই যে এখানে একটি দ্বিবন্ধন, এখানে একটি দ্বিবন্ধন, মাঝখানে একক বন্ধন, এটা একটা কনজুগেশন। আবার এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, মাঝখানে একটি একক বন্ধন, কনজুগেশন। এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, মাঝখানে একটি একক বন্ধন, কনজুগেশন আছে। আর এই কনজুগেশনের ফলে তার যে পাই ইলেকট্রন গুলো সেগুলো সঞ্চালনশীল হয়। দেখো এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসতে পারতেছে, আর এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসতে পারতেছে, আর এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসতে পারতেছে। তাহলে এইভাবে সে একটি রেজোন্যান্স ফর্ম করে। তার লক্ষ্য করো যে এই পাই ইলেকট্রন যদি এখানে এসে পড়ে, এই, আর এই পাই ইলেকট্রন যদি এখানে এসে পড়ে এভাবে, আর এই পাই ইলেকট্রন যদি এখানে এসে পড়ে এই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেনজিন এইভাবে, অর্থাৎ তার মধ্যে কনজুগেশন থাকার ফলে তার যে পাই ইলেকট্রন গুলো তার সঞ্চয়নশীলতার জন্য সে তার ইলেকট্রন অবস্থান জনিত কারণে সে একাধিক স্ট্রাকচার দেয়, এবং এই একাধিক স্ট্রাকচার গুলোকে বলা হয় রেজোন্যান্স। সুতরাং বেনজিন তার কনজুগেশন বা সঞ্চয়নশীল ইলেকট্রন কিংবা রেজোন্যান্স যাই বলো, সেই শর্তটাও পূরণ করেছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তো শিখে দিলাম। এইভাবে আমরা আরো দেখতে পারি, যেমন ধরো ন্যাপথালিন। ন্যাপথালিন হচ্ছে এটা হচ্ছে ন্যাপথালিন। আমরা দেখব ন্যাপথালিন হাকেল তত্ত্ব অনুসরণ করে কিনা। দেখো যে ন্যাপথালিনে মোট 5টি দ্বিবন্ধন আছে। এখানে
দুটি পাই ইলেকট্রন, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, মোট 5টি পাই বন্ধনে 5 দুগুণে 10টি পাই ইলেকট্রন আছে। এবং আমরা জানি হাকেল তত্ত্বে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে আমরা দেখতে পাই যে 4 × 2 + 2 = 10 আসে। সুতরাং যেহেতু ন্যাপথালিনের মধ্যে 10টি পাই ইলেকট্রন আছে এবং হাকেল তত্ত্বের যে সিরিজ সেই সিরিজের মধ্যে কি 10টি পাই ইলেকট্রন আছে, সুতরাং এই হাকেল তত্ত্বের 10টি পাই ইলেকট্রনের সাথে এটা ম্যাচ করার ফলে আমরা বলতে পারছি যে ন্যাপথালিন তার অ্যারোমেটিসিটির জন্য অর্থাৎ তার অ্যারোমেটিকত্বের জন্য একটি শর্ত ফিল আপ করেছে, সেটা হচ্ছে হাকেল তত্ত্বের সঞ্চয়নশীল পাই ইলেকট্রনের শর্ত সে ফিল আপ করেছে। তারপর এটি একটি চাক্রিক যৌগ এবং এটি ফ্ল্যাট সমতলীয় এবং তার মধ্যে দেখো কনজুগেশন আছে এবং কনজুগেশন থাকার ফলে তার এই যে পাই ইলেকট্রনের সঞ্চয়নশীলতার জন্য সে রেজোনেন্স দিবে এবং রেজোনেন্সের জন্য এই যৌগটি স্টেবল হবে, স্থিতিশীল হবে। সুতরাং আমরা বলতে পারি ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে আমরা বলতে পারি অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন একটি অ্যারোমেটিক যৌগ। লক্ষ্য করো এখানে মোট 2, 2, 4, 6, 8, 10, 12, 14, এখানে মোট 14টি পাই ইলেকট্রন আছে, 14টি সঞ্চয়নশীল পাই ইলেকট্রন আছে। আমরা জানি যে হাকেল তত্ত্বের মধ্যে আমরা যদি n = 3 বসাই তাহলে 4 × 3 + 2 = 14 আসে। সুতরাং যেহেতু অ্যানথ্রাসিনের 14টি পাই ইলেকট্রন সেটা হাকেল তত্ত্বের সিরিজের সাথে ম্যাচ করেছে, সুতরাং আমরা বলতে পারি অ্যানথ্রাসিন হাকেল তত্ত্বের সঞ্চয়নশীল পাই ইলেকট্রনের সংখ্যার যে শর্ত সেটি ফিল আপ করেছে। এটি একটি চাক্রিক যৌগ, এটা সমতলীয় এবং তার মধ্যে কনজুগেশন আছে। দেখো এই যে দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, তার মধ্যে কনজুগেশন আছে এবং এই কনজুগেশনের ফলে তার পাই ইলেকট্রনগুলো সঞ্চয়নশীল হয়, ডিলোকালাইজড হয় এবং এভাবে সে রেজোনেন্স ফর্ম করে এবং রেজোনেন্সের মাধ্যমে এই অ্যানথ্রাসিন যৌগটি স্টেবল হয়ে থাকে। সুতরাং সে সবগুলো শর্ত ফিল আপ করায় অ্যানথ্রাসিন একটি অ্যারোমেটিক যৌগ। শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করুন আমরা একটি ভিন্ন যৌগ দেখি, সেটা হচ্ছে সাইক্লোবিউটাডাইন। লক্ষ্য করো সাইক্লোবিউটাডাইন এই যৌগটা, এটা হচ্ছে সাইক্লোবিউটাডাইন। তো আমরা এখানে দেখব যে এই যৌগটা অ্যারোমেটিক কিনা। লক্ষ্য করো এটা একটা চাক্রিক যৌগ, ঠিক আছে, কিন্তু তার মধ্যে দেখো মোট 2টি পাই বন্ধন আছে, অর্থাৎ এখানে 2টি পাই ইলেকট্রন আছে, এখানে 2টি পাই ইলেকট্রন আছে, তার মধ্যে মোট 4টি পাই ইলেকট্রন আছে। কিন্তু আমরা জানি হাকেল তত্ত্ব অনুসারে 2, 6, 10, 14, 18 এই মানগুলো আছে, অর্থাৎ হাকেল তত্ত্বের যে সিরিজ সেই সিরিজে সঞ্চয়নশীল পাই ইলেকট্রনের যে মানের যে সিরিজ সেই সিরিজের মধ্যে দেখো 4 পাই নেই। যেহেতু হাকেল তত্ত্বের মধ্যে এই 4 পাই, যেহেতু হাকেল তত্ত্বের সিরিজের মধ্যে এই 4 পাই ইলেকট্রন সংখ্যা নেই, পাই ইলেকট্রন সংখ্যা নেই, সুতরাং আমরা বলতে পারি যে সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ নয়, অ্যারোমেটিক নয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো যে তাহলে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে আমরা অনেকে মনে করে থাকি 4n+2 এখানে n এর মান বলতে একটি বেনজিন চক্র বোঝায়। আমাদের অনেকেরই একটা মিসকনসেপশন আছে, অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে n এর মান 1 বলতে একটি বেনজিন চক্র বোঝায়। যেমন n এর মান 1 হলে সেটা হয় বেনজিন, n এর মান 2 হলে 2টা বেনজিন হয় অর্থাৎ ন্যাপথালিন হয়, n এর মান 3 হলে 3টা বেনজিন চক্র হয় অর্থাৎ অ্যানথ্রাসিন হয়। এটা কাকতালীয়ভাবে মিলে গেলেও কথাটি কিন্তু সত্য নয়, কারণ এটা 4n+2 স্রেফ এটা একটা বীজগাণিতিক ফর্মুলা, এটার সাথে কেমিস্ট্রি কোনো সম্পর্ক নেই, n এর সাথে কেমিস্ট্রি কোনো সম্পর্ক নেই। n শুধুমাত্র একটা নাম্বার, একটা সংখ্যা মাত্র, এটার সাথে কেমিস্ট্রি কোনো সম্পর্ক নেই। কেমিস্ট্রির সম্পর্ক হচ্ছে তার টোটাল যে মানটা সেই মানের সাথে, অর্থাৎ কতগুলো সঞ্চয়নশীল পাই ইলেকট্রন আছে সেইটার সাথে কেমিস্ট্রির সম্পর্ক আছে। আমরা n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি বসিয়ে আমরা একটা সিরিজ পাই, সেই সিরিজটাই মূলত হচ্ছে কেমিস্ট্রির সাথে সম্পর্কিত, কিন্তু n এখানে কোনো ম্যাটার করে না। সেজন্য তার একটা এক্সাম্পল দেখো যে
পিরিডিন, লক্ষ্য করো এই যে পিরিডিন, পিরিডিন, পিরিডিনে 6টি সঞ্চারনশীল পাই ইলেকট্রন আছে। লক্ষ্য করো 2, 2, 4, 2, 6, যেটা আমরা জানি যে হাকেল তত্ত্বের যে সিরিজ অর্থাৎ 2, 6, 10, 14, এই দেখো এই 6 এর সাথে মিলে গেছে। সুতরাং আমরা বলতে পারি সে হাকেল তত্ত্ব অনুসরণ করে এবং তাদের মধ্যে কনজুগেশন আছে, সুতরাং এটি একটি অ্যারোমেটিক যৌগ। কিন্তু লক্ষ্য করো এটি কিন্তু কোনো ব্যঞ্জন চক্র নয়, সুতরাং এন এর মানকে ব্যঞ্জন চক্র বোঝায় এটা মনে করা কোনো কারণ নেই, কারণ এন হচ্ছে স্রেফ একটা নাম্বার। লক্ষ্য করো পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ, কারণ তার মধ্যে 6টি সঞ্চারনশীল পাই ইলেকট্রন আছে, তার মধ্যে কনজুগেশন আছে এবং সে হাকেল তত্ত্ব অনুসরণ করে। কিভাবে? এই যে পাই ইলেকট্রনটা দেখো সে সঞ্চারনশীল হওয়ায় সে এখানে চলে আসে, এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসে, এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসে, ফলে আমরা একটি রেজোনেন্স, দুটি রেজোনেন্স স্ট্রাকচার পাই। এটা এখানে চলে আসলে এই সরি এটা নাইট্রোজেন হবে, এটা এখানে চলে আসে, এটা এখানে। তাহলে লক্ষ্য করো তার মানে পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ, পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ। এবার লক্ষ্য করো সাইক্লোপ্রোপিন, লক্ষ্য করো সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিনে তোমরা জানো যে এই যে সাইক্লোপ্রোপিন সে কোনো অ্যারোমেটিক যৌগ হবে কিনা। আমরা দেখতে পাচ্ছি সাইক্লোপ্রোপিন, আমি লিখে রাখি সাইক্লোপ্রোপিন। এই সাইক্লোপ্রোপিনে লক্ষ্য করো 2টি পাই ইলেকট্রন আছে। কয়টি পাই ইলেকট্রন আছে? 2টি পাই ইলেকট্রন। তার মানে সে হাকেল তত্ত্বের সঞ্চারনশীল পাই ইলেকট্রন যে শর্তটি, সেই শর্তটি ফিল আপ করেছে এবং সে একটি চক্র, এটাও ফিল আপ করেছে, সে ফ্ল্যাট, এটাও ফিল আপ করেছে। কিন্তু লক্ষ্য করো যে এই পাই ইলেকট্রনটা কিন্তু কনজুগেশন নেই, অর্থাৎ সে কিন্তু সঞ্চারনশীল নয়, সে রেজোনেন্স সৃষ্টি করতে পারবে না। কিভাবে? কারণ এই যে দ্বিবন্ধন, তার পাশে দেখো সিঙ্গেল বন্ধন, আরেকটি সিঙ্গেল বন্ধন আছে, তার মানে তার মধ্যে কোনো কনজুগেশন নেই, অর্থাৎ এই পাই ইলেকট্রনটা এখান থেকে মুভ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ তার রেজোনেন্স গঠন করার কোনো সুযোগ নেই। সুতরাং তার 2টি পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও আমরা জানি যে হাকেল তত্ত্বের মধ্যে 2, 6, 10 এই যে একটা সিরিজ, সেই সিরিজে কিন্তু 2 আছে, অর্থাৎ হাকেল তত্ত্বের সিরিজের সাথে এই তার পাই ইলেকট্রনের সংখ্যাটা মিলে গেলেও সে কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়, কারণ তার ইলেকট্রনটা ডিলোকালাইজড নয়, অর্থাৎ সঞ্চারনশীল নয়, তার মধ্যে কনজুগেশন নেই, সে রেজোনেন্স গঠন করতে পারে না, সুতরাং এটি কোনো অ্যারোমেটিক যৌগ নয়। কিন্তু লক্ষ্য করো সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন যদি হয় তাহলে সে কিন্তু অ্যারোমেটিক হয়। কিভাবে? সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন হলে এখানে একটা প্লাস হবে, কারণ কি? কারণ আছে তোমরা জানো যে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটি হাইড্রোজেন আছে, এখানে একটি হাইড্রোজেন আছে, অর্থাৎ এই কার্বনের সাথে দেখো 2, 1, 3, 1, 4, 4টা বন্ধন, সুতরাং এই কার্বনটার যোজনী ফিল আপ করেছে। এই কার্বনটি লক্ষ্য করো এখানে 2টি, এখানে একটি, 3টি, এখানে একটি, 4টি, কিন্তু এই কার্বন যে আছে তার লক্ষ্য করো তার মাত্র 3টি বন্ধন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাই এখানে একটি প্লাস হবে। আর এই প্লাস থাকার ফলে এই যৌগটি অ্যারোমেটিক হবে। কিভাবে? তুমি দেখো তার 2টি পাই ইলেকট্রন আছে, আমরা জানি যে হাকেল তত্ত্বের সিরিজের মধ্যে 2টি পাই ইলেকট্রন উল্লেখ আছে, তার মানে সে সঞ্চারনশীল পাই ইলেকট্রনের শর্ত সে ফিল আপ করেছে। যৌগটি একটি চাক্রিক সমতলীয় যৌগ, এই শর্তটাও ফিল আপ করেছে। এখন আমরা দেখবো যে ইলেকট্রনটা ডিলোকালাইজড হয় কিনা, মানে সঞ্চারনশীল হয় কিনা। হ্যাঁ, সঞ্চারনশীল হয়, কারণ হচ্ছে এইখানে প্লাস থাকার ফলে তুমি সহজেই এই পাই ইলেকট্রনটা এইখানে মুভ করতে পারে। লক্ষ্য করো যদি এইখানে মুভ করে তাহলে চক্রটা হবে এরকম, তাহলে যদি এখানে মুভ করে তাহলে এখানে চলে আসবে, এখানে চলে আসলে দেখো এইখানে কার্বনে দেখো 3টি বন্ধন, সুতরাং এখানে প্লাস চলে আসবে। আমরা এটাকে রেজোনেন্স দিয়ে দেখাচ্ছি। তারপর লক্ষ্য করো আবার এটা কিন্তু আবার এইখানে চলে আসতে পারতেছে, এখানে যদি চলে আসে তাহলে লক্ষ্য করো এটা কি হয়,
এইখানে চলে আসলো, এখানে চলে আসলে এই কার্বন সমস্যা নেই, এখানে সমস্যা নেই, কিন্তু এই কার্বনে দেখো 3টি বন্ধন, সুতরাং এটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে দেখো যে এখানে এটা আইডেন্টিক্যাল, যেমন প্রথম স্ট্রাকচারে এই কার্বনটা ছিল পজিটিভ, দ্বিতীয় স্ট্রাকচারে দেখো এই কার্বনটা পজিটিভ, তৃতীয় স্ট্রাকচারে দেখো এই কার্বনটা পজিটিভ, এবং প্রথম স্ট্রাকচারে দেখো দ্বিবন্ধনটা এখানে ছিল, অর্থাৎ পাই ইলেকট্রন গুলো এই পাশে ছিল, দ্বিতীয় স্ট্রাকচারে পাই ইলেকট্রন গুলো এই পাশে চলে এসেছে, তৃতীয় স্ট্রাকচারে পাই ইলেকট্রনটা এই পাশে চলে এসেছে। এটা অর্থ কি? অর্থাৎ ইলেকট্রনটা পাই ইলেকট্রনটা কি মুভ করতেছে, এখান থেকে মুভ করে সে এখানে এসেছে, এখান থেকে মুভ করে সে এখানে এসেছে, অর্থাৎ এভাবে সে মুভ করতে পারছে। তার মানে আমরা বুঝতে পারছি যে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, যার 2টি পাই ইলেকট্রন আছে, যেটা হাকেল তত্ত্বের সিরিজের সাথে মিলে যায়, এবং তার মধ্যে ইলেকট্রনটা ডিলোকালাইজড, অর্থাৎ সে রেজোনেন্স ফর্মের মাধ্যমে সে এই চক্রটিকে স্টেবল করে, তাই এটি একটি অ্যারোমেটিক যৌগ। কিন্তু অপরপক্ষে আমরা যে সাইক্লোপ্রোপিন দেখেছিলাম, সেই সাইক্লোপ্রোপিন কিন্তু তার 2টি পাই ইলেকট্রন আছে ঠিক, কিন্তু তার মধ্যে কোনো রেজোনেন্স না হওয়াতে, তার ইলেকট্রনটা ডিলোকালাইজ সঞ্চালনশীল না হওয়ার ফলে সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক যৌগ নয়। কিন্তু সাইক্লোপ্রোপিনের ক্যাটায়নটি, আয়নটি কিন্তু অ্যারোমেটিক, কারণ এই ধনাত্মক চিহ্নটির জন্য তার এই পাই ইলেকট্রনটা সঞ্চালনশীল হয় এবং সে রেজোনেন্সের মাধ্যমে এই যৌগটিকে স্টেবল করে। সুতরাং সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন হচ্ছে অ্যারোমেটিক যৌগ, কিন্তু সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক যৌগ নয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, আমরা দেখবো আরো কিছু অ্যারোমেটিক যৌগ আছে যেটা তোমাদের এক্সামে এটা প্রায় আসে। তো এরকম একটা যৌগ হচ্ছে ফিউরান। লক্ষ্য করো, ফিউরানে অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এবং এটা হচ্ছে একটি পেন্টাগন, অর্থাৎ একটি পঞ্চভুজ একটি যৌগ। তো লক্ষ্য করো, এই যৌগটার মধ্যে এই যৌগটা অ্যারোমেটিক হবে কিনা আমরা সেটা দেখব। লক্ষ্য করো, এই যৌগের মধ্যে 2টি পাই বন্ধন আছে, তার মানে এখানে মোট 4টি পাই ইলেকট্রন আছে। কয়টি পাই ইলেকট্রন আছে? 4টি। কিন্তু আমরা জানি হাকেল তত্ত্বের যে সিরিজ, সেখানে 2, 6, 10, আমি এটা বারবার লিখতে হচ্ছে, সরি। তো এখানে লক্ষ্য করো, এই যে এখানে 4টি পাই ইলেকট্রন, কিন্তু এই সিরিজের মধ্যে, হাকেল তত্ত্বের সিরিজের মধ্যে 4টি পাই ইলেকট্রন কিন্তু নেই। তার মানে প্রথম শর্তেই কিন্তু সে অ্যারোমেটিক যৌগ হওয়ার কথা নয়। কিন্তু বিষয়টা একটু অন্যরকম, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো, যে আসলে শুধুমাত্র যে পাই ইলেকট্রন হতে হবে ব্যাপারটা এমন নয়, যে এখানে একটা সঞ্চালনশীল ইলেকট্রন সিস্টেম থাকতে হবে। সেই সঞ্চালনশীল যে ইলেকট্রন সিস্টেম, সেটা রেজোনেন্স গঠন করবে, রেজোনেন্সের মাধ্যমে যৌগটাকে স্টেবল করবে, এটাই হচ্ছে মেইন কথা। তো এখানে এই সঞ্চালনশীল পাই ইলেকট্রনের সিস্টেমে যদি এই সিরিজের শর্তটা থাকে, তবেই সে অ্যারোমেটিক হবে। তো লক্ষ্য করো, এখানে 4টি পাই ইলেকট্রন আছে, এই 4টি পাই ইলেকট্রনের সাথে এই অক্সিজেনের যে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দেখতে পাচ্ছ, এই যে নিঃসঙ্গ ইলেকট্রনটা, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা সেই পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনে, অর্থাৎ সঞ্চালনশীল সিস্টেমে অংশগ্রহণ করে। তখন এই 2, 2, 4, তারপর এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সহ 2টি ইলেকট্রন এখানে যোগ হয়, ফলে 4 আর 2 কত হয়? ইকুয়াল 6 হয়। তখন 6টি পাই ইলেকট্রন এই ডিলোকালাইজেশনে অংশগ্রহণ করে, এবং আমরা জানি যে হাকেল তত্ত্বের সিরিজে 6টি পাই ইলেকট্রনের কথা আছে। সুতরাং আমরা বলতে পারি যে ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ। লক্ষ্য করো, ফিউরান যে একটি অ্যারোমেটিক যৌগ, তাই ইলেকট্রনটা যে ডিলোকালাইজড হয়, অর্থাৎ সঞ্চালনশীল হয়, সে যেটা রেজোনেন্স গঠন করে, আমরা সেটা একটু দেখি, তোমাদের আরো ক্লিয়ার হবে সেটা দেখলে। লক্ষ্য করো, এই যে নিঃসঙ্গ ইলেকট্রনটা, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা এখানে চলে আসবে, এটাকে যেটা কনজুগেশন, তাই না? এটা এখানে চলে আসবে, এখানে চলে আসলে এই পাই ইলেকট্রনটা, লক্ষ্য করো, এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসবে। আমরা রেজোনেন্সকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তো লক্ষ্য করো, তাহলে এখানে এই ইলেকট্রনটা এখানে চলে আসলে, এই একজোড়া ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে এখানে একটি পাই বন্ধনের সৃষ্টি হবে, আর এই পাই বন্ধনটা ভেঙে এখানে চলে আসা ইলেকট্রনটা এখানে অবস্থান করবে, আর অক্সিজেনটা এখানে ধনাত্মক হয়ে যাবে। এবার লক্ষ্য করো, আর এই বন্ধনটা তো আছে আগে,
এবার দেখো, তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে আসবে আর এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তাহলে লক্ষ্য করো, তাহলে এটা যদি এখানে আসে তাহলে এটা হয়ে যাবে দ্বিবন্ধন, আর এটা ভেঙে এখানে চলে আসলে ইলেকট্রনটা এখানে চলে আসবে, আর এটা তো প্লাস থাকবে। এবার লক্ষ্য করো, তারপর এই ইলেকট্রনটা যেটা এখানে একটা সিঙ্গেল বন্ধন, তাই সেইটা চলে আসবে এখানে, আর এই পাই বন্ধনটা ভেঙে এখানে চলে আসবে। তাহলে আমরা এটা যদি এখানে এসে পড়ে তাহলে এখানে একটি দ্বিবন্ধন হবে, আর এই ইলেকট্রনটা ভেঙে এখানে এসে পড়ায় এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টি চলে আসবে। এবার লক্ষ্য করো, আবার সেই একই ঘটনা ঘটবে, এটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে কোথায়, এখানে। তাহলে প্লাস থাকবে, এই ইলেকট্রনটা এখানে এসে পড়ায় এখানে একটি দ্বিবন্ধন হবে, আর এই বন্ধনটি ভেঙে এখানে চলে আসায় এখানে ইলেকট্রন থাকবে, আর এখানে তো দ্বিবন্ধন অলরেডি আছে। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার লক্ষ্য করো, তাহলে এইভাবে সে একটি রেজোন্যান্স স্ট্রাকচার ফর্ম করবে, এইভাবে সে রেজোন্যান্স স্ট্রাকচার ফর্ম করবে। তার পাই ইলেকট্রন সিস্টেমে এই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জয়েন করার ফলে সে এইভাবে রেজোন্যান্সের মাধ্যমে যৌগটি স্টেবল হবে। সুতরাং আমরা বলতে পারি ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ। ঠিক একইভাবে লক্ষ্য করো, এই যৌগটার নাম কি, ফিউরান। এই যৌগটার নাম হচ্ছে ফিউরান, ফিউরান। ঠিক আছে, একইভাবে আমরা দেখি আরেকটা যৌগ হচ্ছে থায়োফিন। যদি অক্সিজেনের জায়গায় সালফার হয় তাহলে আমরা সেটাকে বলবো থায়োফিন যৌগ। তাহলে এই যে একটা থায়োফিন যৌগ, থায়োফিনের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এবং এই থায়োফিন কিন্তু অ্যারোমেটিক যৌগ। থায়োফিন একটি অ্যারোমেটিক যৌগ। কিভাবে? একইভাবে ঠিক সেম ফিউরানের মতোই থায়োফিনের মধ্যে দুজোড়া পাই ইলেকট্রন আছে, সুতরাং 4টি পাই ইলেকট্রন আছে, কিন্তু তার এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার ফলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পাই ইলেকট্রনের সাথে সে রেজোন্যান্স সিস্টেমে ডিলোকালাইজেশন কাঠামোতে অংশগ্রহণ করে। সুতরাং এখানে মোট 6টি সঞ্চালনশীল ইলেকট্রন আছে, যেটা হাকেল তত্ত্বের নিয়মের সাথে ম্যাচ করে। সুতরাং আমরা বলতে পারি যে থায়োফিন একটি অ্যারোমেটিক যৌগ। থায়োফিন যে তোমার রেজোন্যান্স দেয় সেটা দেখো, আমি জাস্ট এখানে অক্সিজেনের জায়গায় সালফার লিখে ফেলি, আর এখান থেকে নিঃসঙ্গ ইলেকট্রনটা উঠিয়ে দিই। তাহলে লক্ষ্য করো, ঠিক ফিউরানের মতোই এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোন্যান্স কাঠামোতে অংশগ্রহণ করে। সুতরাং থায়োফিন একটি, আমরা বলতে পারি থায়োফিন একটি অ্যারোমেটিক যৌগ। আমরা লিখতে পারি থায়োফিন অ্যারোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শেষ আরেকটি যৌগ, সেটা হচ্ছে পাইরোল। লক্ষ্য করো, পাইরোল। পাইরোল হলো, যদি এখানে নাইট্রোজেন থাকে এবং এখানে একটা হাইড্রোজেন থাকে, ঠিক আগের মতোই, জাস্ট এখানে একটি নাইট্রোজেন থাকবে, তার সাথে একটা হাইড্রোজেন বন্ধন থাকবে। তোমরা জানো যে নাইট্রোজেন সে তার যোজনী 3 হয়, সুতরাং 1 2 3 সে 3টি বন্ধন আবদ্ধ, আর তার এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। তাহলে এই যে পাইরোল, এই যৌগটির নাম কি? পাইরোল। পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ। কিভাবে? কারণ পাইরোলের মধ্যে ঠিক সেম ফিউরান এবং থায়োলের মতো, যে তার এখানে 2 2 মোট 4টি পাই ইলেকট্রন আছে। 4টি পাই ইলেকট্রনের সাথে যে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মোট 6টি ইলেকট্রন ডিলোকালাইজড অর্থাৎ সঞ্চালনশীল সিস্টেমে অংশগ্রহণ করে এবং রেজোন্যান্সের মাধ্যমে সেই যৌগটিকে স্টেবল করে। সুতরাং
এটি হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ, কারণ এই যে তার মোট 6টি পাই ইলেকট্রন সেটা হাকেল তত্ত্বের সাথে ম্যাচ করে। লক্ষ্য করো, তাহলে আমরা ঠিক একইভাবে তার রেজোনেন্সটা দেখব। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এখানে নাইট্রোজেন এবং তার সাথে বন্ধনকৃত হাইড্রোজেনটা বসিয়ে দাও। সরি, এখানে প্লাস হবে না। শিক্ষার্থীরা, এখানে আরেকটি স্ট্রাকচার হবে, লক্ষ্য করো। বাকি দুটার ক্ষেত্রেও এই স্ট্রাকচার তোমরা অনুসরণ করবে। সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটা আবার এখানে আসবে আর এই বন্ধনটা ভেঙে এখানে চলে আসবে। সুতরাং লক্ষ্য করো, তাহলে এই যে পাইরোলের মধ্যে যে রেজোনেন্স হয় এবং তার মধ্যে 6টি সঞ্চয়নশীল ইলেকট্রন আছে, যেটা হাকেল তত্ত্বকে অনুসরণ করে। সুতরাং আমরা বলতে পারি পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ। পাইরোল অ্যারোমেটিক যৌগ। আমরা ফিউরান এবং থায়োলের ক্ষেত্রে এখানে আরেকটি স্ট্রাকচার হবে, সেটা আমি মিস করে ফেলেছি, তোমরা সেটা ওখানে অ্যাড করে দিবে। তো এইভাবে ফিউরান, থায়োল এবং পাইরোল তাদের 4টি পাই ইলেকট্রন এবং এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন মিলে মোট 6টি সঞ্চয়নশীল পাই ইলেকট্রনের কারণে তারা হাকেল তত্ত্ব অনুসরণ করে এবং তারা অ্যারোমেটিক যৌগ। আমরা দেখেছি পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ। তো আমি তোমাদেরকে সামারি করে দিই সর্বশেষে, যে আজকে আমরা কোন কোন যৌগগুলোকে জানলাম যে তারা অ্যারোমেটিক যৌগ, সেগুলো কি কি। আমরা প্রথমে দেখেছি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, তারপর দেখেছি আমরা ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, তারপর আমরা দেখলাম অ্যানথ্রাসিন একটি অ্যারোমেটিক যৌগ, তারপর আমরা দেখেছি পিরিডিন, যেখানে একটি কার্বনের জায়গায় নাইট্রোজেন থাকে, সেটা একটা অ্যারোমেটিক যৌগ। পিরিডিন আমি তোমাদের এটা লিখে দিই, পিরিডিন, বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, তারপরে সাইক্লোপ্রোপিন আয়ন, এটা একটা অ্যারোমেটিক যৌগ। সাইক্লোপ্রোপিন আয়ন বলতে পারো, ক্যাটায়ন বলতে পারো, আমি ক্যাটায়ন লিখলাম, এখানে অ্যানায়ন হতে পারে। তারপরে ফিউরান, থায়োফিন, সবশেষে পাইরোল। প্রিয় শিক্ষার্থীরা, তো লক্ষ্য করো, আমরা হাকেল তত্ত্বানুসারে আমরা এই যৌগগুলো যে অ্যারোমেটিক যৌগ সেটা আমরা আজকে প্রমাণ করার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।